ওকে, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্টের পাওয়ার তেমন না থাকলেও আন্তর্জাতিকভাবে কিছু মেসেজ তো যাচ্ছে এখানে। যারা ফখরুল ইসলাম আলমগীরকে মানে সিলেক্ট করার ক্ষেত্রে কোনো ধরনের আর অন্য কোনো কিছু দেখেন কি? দেখেন, অনেক অনেক কথা বলবে, কেউ বলবে এই লবি সেই লবি, কিন্তু যে লোকটাকে করলো আলমগীর, যত লবি থাক না কেন, উনি তো সব জায়গায় গ্রহণযোগ্য ব্যক্তি। এই ধরনের গ্রহণযোগ্য ব্যক্তি কোন লবি সে বড় কথা না, তো বড় কথা হলো তাকে দল তো বলতেছে ইয়েস, বিএনপি পন্থী লোকেরা বলতেছে ইয়েস, জনসমাজ ইয়েস, তাকে নিয়ে কিন্তু পন্থা আসবে না। তারপর কথা আছে, এত বড় একটা পদ, গুরুত্বপূর্ণ পদ, এই পদের খেলা তো সামনে। আল্লাহ না করুন যদি কখনো নির্বাচন হয়, মধ্যবর্তী হোক বা টার্মের শেষে হোক, সেই সময় কিন্তু প্রেসিডেন্ট থাকবেন মির্জা ফখরুল ইসলাম, যদি আল্লাহ তাকে জীবিত রাখে, তখন কিন্তু তার ভূমিকা আসছে। বিএনপি কিন্তু এই জিনিসটা মাথায় রাখছে কিন্তু, যে ওই সময় যদি আমাদের লোক না থাকে তাহলে সমস্যা। এর মধ্যে যদি বিএনপি যদি সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ায় দেয়, তাহলে তার ক্ষমতা কিছুটা বাড়বে। আর এখন যেটা হবে, বাড়লেও কিন্তু ঘুরে ফিরে কি হবে, রাষ্ট্রপতি তো বিএনপির অত্যন্ত আপন লোক এবং বলতে পারেন তারেক রহমানের খুবই প্রিয় ব্যক্তি সে। এদের মধ্যে দ্বন্দ্ব হবে না, কিন্তু কোনো ক্ল্যাশ হবে না, কিন্তু অনেকটা হিজ মাস্টার বয়স হয়ে গেছে এদের। সেই দিক থেকে কিন্তু ব্যক্তি সে ভালো, দলের লোক, কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে বসে হুঙ্কার দেওয়ার মতো লোক করতে না, যেটা আব্দুর রহমান বিশ্বাস করেছিলেন নাসিমের সময়। অলমোস্ট তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সেই সময়, আমাদের চিফ অ্যাডভাইজার ছিলেন হাফিজুর রহমান শেরি, উনি কিন্তু বলেছিলেন আমি কিছু জানি না কি হইতেছে, কারণ আর্টিকেল 61 অনুযায়ী ক্ষমতা ছিল, ওরা ডিফেন্স ছিল রাষ্ট্রপতির আওতায়, এটি ছিল সুবিধা। কিন্তু এখন ক্রাইসিস পিরিয়ডে কিন্তু দলের লোক কথা বলে, দলের জন্য কথা বলে। এখন এই ক্ষেত্রে দেখতে হবে ব্যক্তির দৃঢ়তা কতটুকু আছে, সংগঠনের দৃঢ়তা কত আছে। রাষ্ট্রপতির চেয়ারে বসে কিন্তু যে কাজটা আপনাকে করতে হবে, সেই কাজ কিন্তু মহাসচিবের চেয়ারে বসে করা যাবে না। এখানে আন্তর্জাতিক কোনো চয়েস ছিল কিনা, বা এখানে আন্তর্জাতিক চয়েসটা আপনার কাজ, যেদের নাম আসছে এখানে দেখেন, একটা মির্জা ফখরুল ইসলাম হচ্ছে বিএনপির বয়োজ্যেষ্ঠদের মধ্যে কনিষ্ঠ, খেয়াল করবেন কিন্তু, ওখানে 80-82 বয়স সময়, এই বয়সে কিন্তু বাংলাদেশে কেউ রাষ্ট্রপতি হয়নি। এই বয়সে রিটায়ারমেন্ট করছে, কিন্তু একবার দুবার করার পর করছে, যেমন আব্দুল হামিদ করছে রিটায়ারমেন্ট, অনেকেই করছে, কিন্তু কিন্তু এই বয়সটা কিন্তু নির্বাচিত হলে কি হইতে হবো, আপনার বয়স 74 হইতো, আপনার 79 হতো, 70 হলে আপনার কত 75 হতো, এটা দেখার ব্যাপার আছে। কিন্তু বিএনপি একটা উদাহরণ সৃষ্টি করলো যে রাষ্ট্রপতির বয়সটা যে নিয়েছে 78 বছর বয়স, এই যে প্রথম বাংলাদেশ ইতিহাসে। এবং তিনি যখন যদি ফুল টাইম পারফর্ম করেন, তার বয়স হবে 83 বছর, 84 বছর বয়স। এবং ওই বয়স পর্যন্ত তিনি কতটুকু কার্যক্রম থাকবেন, মানে তার দৃঢ়তা কতটুকু থাকবে, ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার আছে, এগুলি মাথায় নিয়েই কিন্তু এই কাজটা করেছে। আমরা কিন্তু বারবারই কথাটা বলেছিলাম, আমি নিজেও তো রক্সতে বলেছি, ইউটিউবে বলেছি, যে এটা বয়স হওয়া উচিত 70 থেকে 75 ম্যাক্সিমাম। কিন্তু বিএনপি হয়তো মনে করছে মির্জা ফখরুল এই মুহূর্তে একটা কৃতজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, হয়তো করছে। আবার মনে করেন এখানে বাইরেতে কাকে আনবেন আপনি, বাইরেতে যার কথা আসতেছে কয়েকটা নাম আসছে, তার মধ্যে ডক্টর ইউনূস তার মধ্যে একজন। এখন ডক্টর ইউনূসকে কি বলা হয়েছে আমরা জানি না, বা তিনি রাজি আছেন তাও তো জানি না, পুরো জিনিস ডার্ক। কিন্তু কাজে এই বিষয়টা আমাদের কাছে আলোচ্য বিষয় না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কিন্তু ডক্টর ইউনূস যেহেতু ছিলেন এখানে এবং তার আন্তর্জাতিক পরিস্থিতি আছে, অনেকে মনে করছে তিনি আসলে তারেক রহমানের জন্য ভালো সাপোর্টিং থাকবে এবং একটা শক্তি এখানে দাঁড়ায় যাবে। কিন্তু এখন মনে করেন হলো না, তাই বলে কি ডক্টর ইউনূস কি কাজে লাগবে না? মানে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে এত কাজে লাগছে না, সেটাই বলি আপনাকে। ওয়াল্টার মন্ডেল আমেরিকা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু পরে জাপানের অ্যাম্বাসেডার ছিলেন, খেয়াল করবেন। কিন্তু জাপান অ্যাম্বাসেডার কেন হয়েছেন, তাকে বানানো হয়েছে সে কেস। এই যে বাংলাদেশের ইতিহাসে দেখেন না কেন, আবু সাইদ চৌধুরী দ্বিতীয় রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সাথে, এবং তিনি কিন্তু আবার 75 অগাস্টে বাকশাল হওয়ার পরে নৌ পরিবহন মন্ত্রী হলেন। তিনি কিন্তু আবার মোস্তাকের সময় কি হলেন, পররাষ্ট্র বিষয় মন্ত্রী হলেন। লি কুয়ান তো সিঙ্গাপুরের একদম মানে বলতে পারেন ফাউন্ডিং ফাদার। উনি কিন্তু 1990 সাল পর্যন্ত কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন। এরপরে তো তিনি রিটায়ার চলে গেলেন, যাওয়ার পরে কি হলো, তাকে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী বানানো হলো। এরপরে 14 বছর এক লাগারে, তারপর আবার কি করলো একদম, তারপর আরো 7 বছর মানে কি আপনার মিনিস্টার মেন্টর, অর্থাৎ এদের অভিজ্ঞতা জনপ্রিয় দক্ষতাগুলি কাজে লাগতে পারে। এখন আমিও মনে করি, যেন তারেক রহমান যদি মনে করে ডক্টর ইউনূসকে একেবারে সরাসরি সাইড দিয়ে দাও, তা না, যেই ভুলটা শেখ হাসিনা করেছে দেখেন,
হাসিনা কিন্তু ইউনূসকে অস্বীকার করেছেন, তার কোনো কাজে কিন্তু নেয় না এসে। আমি মনে করি তারেক রহমানের সে দক্ষতা যোগ্যতা আছে, ইউনূসের সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেছে। উনি যদি মনে করেন জাতির স্বার্থে তাকে একটা নতুন দায়িত্ব দিয়ে রাখতে পারেন, আমি মনে করি সে দেশের জন্য মঙ্গল, বিএনপির জন্য মঙ্গল, এবং এটা নিয়ে প্রতিযোগিতা হবে। এখন বাংলাদেশে এসছে, তারপর ভারতের ত্রিবেদী সাহেব হাই কমিশনার আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবার সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে গিয়ে সাক্ষাৎ করেছে। এখানে এই দৌড়ঝাঁপের পর সম্পর্কটাকে আপনি কি রূপে দেখছেন, কি রূপে হতে পারে? আর অন্যদিকে শেখ হাসিনা ভারতে রয়েছে, তাকেও আনার ক্ষেত্রে অনেক ধরনের এখানে ইকুয়েশন রয়েছে, আপনি এটা কিভাবে দেখেন? এটা ভালো প্রশ্ন করছেন আপনি। দেখেন, ত্রিবেদী যখন বাংলাদেশে আসলো, কাব্য বিশ্ব অনেক কিছু বলেছেন, আকাশ বাতাস মাটি, 140 কোটি 20 কোটি আমরা এক, এগুলো হচ্ছে তার একটা সেন্টিমেন্ট। কিন্তু মূলত তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি কূটনীতিক না, উনি হন রাজনৈতিক কূটনীতিক। খেয়াল করবেন, কিন্তু ওনাকে মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কিছু আসে যায় না, কিন্তু ভারতের প্রেক্ষাপটে গুরুত্ব আছে। কিন্তু এই প্রথম একজন হাই কমিশনার যিনি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে, যে ভারতের মোদির সাথে ওয়ান টু ওয়ান কথা বলতেছে। আপনি লক্ষ্য করছেন উনি কথা বলতেছেন, এবং উইদিন দা মানে জয়শঙ্কর নাই, অজিত দোভাল কেউ নাই, এবং কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি নাই, ফরেন সেক্রেটারি নাই। এটা হলো একটা মাত্রা, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন আই ডু রিপ্রেজেন্ট নট অনলি দ্য স্টেট বাট অলসো দ্য প্রাইম মিনিস্টার। মোদির সাথে যাতে কথাগুলি হবে এগুলো গুরুত্বপূর্ণ। এবং উনি যখন তারেক রহমানের সাথে কথা বলছেন, উনি একটা ভালো কথা বলেছেন, ডিপ্লোম্যাটিক কথা বলছেন, যে আমি যখন তার সাথে মুখোমুখি হলাম, ওনার ব্যবহার কথাটা মনে হলো আমাকে আগের থেকে চিনতেন। অর্থাৎ তিনি এমনভাবে তার সম্বোধন করেছেন, আমরা দেখেছি টিভিতে, এটা হলো একটা ইঙ্গিতপূর্ণ কথা। এবং উনি কিন্তু জোর দিচ্ছেন, কিন্তু দুই নেতা যদি বসে তাহলে অচল অবস্থা থাকবে না, এবং সমস্যা সমাধানের জন্য ডায়ালগ হচ্ছে শ্রেষ্ঠ জিনিস, এটা বিকল্প কিছু নাই। কিন্তু উনি কিন্তু ওয়ার মঙ্গার না, উনি যুদ্ধবাজ না, কিন্তু ওই লাইনেও তিনি না। কিন্তু ওনার বয়স হয়েছে 74-5 মতো বয়স। উনিও চাচ্ছেন ভারত বাংলাদেশের সম্পর্কটা যে পর্যায়ে গেছে, কিন্তু এটা সমস্যা আছে। যতবারই দেখা করতেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, প্রাইম মিনিস্টারের সাথে, একটি কথা বারবার আসতেছে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেন। আপনারা কেন আপনাদের মাটিতে বসে বাংলাদেশ থেকে যাকে বিচার করা হলো, যিনি এখন আপনাদের ওখানে পলাতক অবস্থায় আছেন, তাকে রেখে বার্গেনিং করতেছেন আমাদের সাথে, তার ব্যাপারে আপনার কথা বলতেছেন কেন? আপনি তাকে রেখেছেন ভালো কথা, তাকে এখন ফিরিয়ে দেন। আপনার সাথে যে আমার প্রোটোকল যেটা চুক্তি হয়েছে 13 সালে, আমাকে ফিরিয়ে দেন। আপনি কি করতে, কাউকে ফিরাচ্ছেন না আপনি, এবং হাদি হত্যার আসামিকে ফিরাচ্ছেন না আপনি। আপনি নানা সব কি করতেছেন, তাকে কথা বলাচ্ছেন, এবং সে কি কথাগুলি বলতেছে দেখেন। গুরুত্বপূর্ণ কি, সে যখন কথাগুলি বলতেছে, প্রত্যেকটা কথাকে ইউনূস সরকার হিট করতেছে, বর্তমান হিট করতেছে, সবাই অবৈধ, এবং তিনি আসবেন। তাহলে এই যে এত কিছু ঘটে গেল, 5ই অগস্টের পর্যন্ত যেটা ঘটলো, কিছুই হয়নি, মানুষ মেরে ফেলেছে সব। এবং তার চেয়ে বড় কথা, তার ছেলে কি বলতেছে, এটা বলে পাকিস্তান হয়ে গেছে। এই যে আমরা তো এখানে বসবাস করি, তো এই যে কাল্পনিক কথাবার্তা বললাম, এগুলি তারা তো বলে, আবার ভারত এগুলোকে বলাচ্ছে। এখন পরে আসেন, এখন তো সরকার বলবে, সে কি বলে আপনি বলাচ্ছেন। এখন সরকার বলবে আপনি চাণক্য নীতি করতেছেন, এখানে আপনি তাকে বলাচ্ছেন, এবং সেও অসহায়। যদি অন্যভাবে যান, যে শেখ হাসিনা এখন অসহায় অবস্থা, এখনো কি ভারত দ্বারা ব্যবহৃত হচ্ছে বলে মনে করছেন? আমি পুরোপুরি মনে করতেছি শেখ হাসিনা যাই কিছু করে সম্পূর্ণ আগেও ভারতের ব্যবহার, আগের চেয়ে পার্থক্য আছে তো। আপনি এখন তার গেস্ট, তো সে আপনাকে যে কারণ আপনি তার তো এখন কিন্তু আপনার বার্গেনিং ক্ষমতা নাই, রাইট না? এখন ভারতের বার্গেনিং এর জন্য একটা ভারত ব্যবহার করছে, ভারত বাংলাদেশে বার্গেনিং করে তাকে ইউজ করতেছে, এবং এই ইউজের সাথে সে কতটুকু একমত তা তো আমি জানি না। আমার সন্দেহ হচ্ছে হাসিনা যেভাবে কথাবার্তা বলতেছেন, এগুলি কি তার কথা, সে বলতে কি পারে, গেলি সুস্থভাবে বলতে পারে না। এবং তার ছেলে যিনি আমেরিকাতে আছেন, তিনি এগুলি কি বলতেছেন, তাহলে মনে হচ্ছে কেউ কি ব্রিফ করে দিচ্ছে তাকে। অর্থাৎ শেখ হাসিনা এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্কে যে পলিসিটা আছে, এই পলিসিতে সে এজেন্ডা নাম্বার 1। ভারত চাপ দিচ্ছে কি, সে ফিরবে এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে, এটা ভারতের ব্যাপার না তো।
আওয়ামী লীগ নিষেধাজ্ঞার সাথে ভারতের কি সম্পর্ক? ভারত বারবার কিন্তু নিজেকে আওয়ামী লীগের সাথে ত্যাগ করতেছে, বৃহত্তর জনগোষ্ঠী অস্বীকার করতেছে। এই যে অস্বীকৃতি ভারতের ফরেন পলিসি সবচেয়ে বড় দুর্বলতা না যা, আমি বলবো ডিফেক্ট। আমি অজিত দোভালকে বলবো, জয়শঙ্করকে বলবো, আপনার যত বড় পণ্ডিত হন না কেন, বাস্তব দেখা যাচ্ছে আপনাদের ডিপ্লোমেসি কিন্তু এখন একটা নেগেটিভ ব্যাপারে চলে গেছে। মানুষের পালস বুঝতেছেন না, সংকট বুঝতেছেন না, একরকম কথা বলতেছেন, এগুলো বুকিশ কথাবার্তা। বাস্তবতা কি? সেই জন্যই বললাম সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে বাধা সামনে এসে গেছে, এখন ভারত যদি হাসিনাকে ভুলে যায়, আওয়ামী লীগের কথা ভুলে যায়, দেখেন সুন্দর ঘটনা আছে একটা। সম্ভবত 1988 সালে রাজীব গান্ধী চীন সফর করলেন 30 বছর পরে। তখন ভারতের সাথে সম্পর্ক খারাপ। উনি কি বললেন? আমি যাচ্ছি এই জন্য যে আমাদের সাথে যে গন্ডগোল, এগুলো কথা বলবো না, যেগুলো আমাদের সাথে সম্পর্ক হতে পারে আমরা ওই দিকে কথা বলবো। নিউ ডিপ্লোমেসি ইন্ডিয়ান পলিটিক্স কিন্তু রাজীব গান্ধী গেছে বলতে আজকে পর্যন্ত আসছে। দেখেন তো এখন বাংলাদেশ কি হবে? সম্পর্ক হবে যেগুলো আমাদের আগায় নিতে পারে, সেখানে আসছে। আপনাদের সাথে আমার গঙ্গা চুক্তি, এই চুক্তি, সেই চুক্তি, বর্ডার, কত কিছু রয়ে গেছে। এখানে সম্ভাবনাকে 2-3টা প্রশ্ন করি আপনাকে। তারেক রহমান যাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন? অলরেডি আজকে মনে হয় একটা ইঙ্গিত দিয়েছে তারা যাবে, তিনি যাবেন না। কথাটা বলেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি দেখছি। সে বলেছে আমরা সব জায়গায় যাব, তবে তবে কথা আছে কিন্তু। তবে যাওয়ার আগে আমাদের মধ্যে কিছু ব্যাপারে সমঝোতা প্রয়োজন। জোর দিচ্ছে কিন্তু এখানে। জাপান যাওয়ার কথা বলছে, অন্য দেশে যাওয়ার কথা বলছে। কারণ দেখেন এই যে ব্রিক্স সম্মেলনে দাওয়াতটা দিচ্ছে আপনি, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ব্রিক্সে যাবেন না, প্রতিনিধি যাবেন, ভারত যাবেন, এটা তো বলল। দাওয়াতটা দিছে কি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। কেন উনি প্রধানমন্ত্রী না? যদি বিমস্টেক চেয়ারম্যান হিসেবে যায়, প্রোটোকলটা কিভাবে সেখানে? উনি যদি প্রধানমন্ত্রী হিসেবে যায়, প্রোটোকল থাকবে কিন্তু সেখানে। তার নিরাপত্তা ব্যাপার অনেক কিছু আছে। কিন্তু ভারত কিন্তু এটা কেন করছে? এটা বুঝে শুনেই করছে। কিন্তু ভারত মনে করতেছে ডিপ্লোমেসি সে একাই বুঝে, একাই করে ফেলাইবো। এটা বুঝতেছে না যে 2026 সালে পৃথিবী একা গেছে। তো পৃথিবী তার বগলে ওই জিওগ্রাফিতে চলে না তো, যে আমার এত এত জমি আছে তা না। এটা সোজা কথা। আপনি আজকে মোদিকে দাওয়াত দিত বাংলাদেশ, মোদি কি করতো? আপনি ওইভাবে যান না কেন? এখন বাংলাদেশে ভারত সফর করবে, সে ভারত সফর করবে, কখন কিভাবে যাবে নির্ভর করতেছে ভারত কতটুকু বাংলাদেশ সেন্টিমেন্ট বুঝতে পারতেছে। এবং এখানে আমি মনে করি দীনেশ ত্রিবেদী এখানে কিছুটা সফল হবে, আমার বিশ্বাস। কারণ তিনি যেহেতু তারেক রহমানের সাথে কথা বলার পরে সাথে সাথে চলে গেছেন দিল্লিতে এবং সরাসরি কথা বলতেছেন। কিন্তু এতে মনে হয় এই দুই প্রধানমন্ত্রীর মাঝে একটা ব্রিজ হিসাবে, এবং সে খুব সফট কথাবার্তা বলে, কিন্তু অ্যাগ্রেসিভ না, কিন্তু সে সফল হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বরফ গলবে, তার সামনে সমস্যা আছে। এখানে শেখ হাসিনার ফেরা নিয়ে একটা গুঞ্জন তো আছে, তিনি নিজেও বলেছেন যে আগামী ডিসেম্বর তিনি আসবে। এই সম্ভাবনাটাকে আপনি কিভাবে দেখেন, বা এটাকেও বা কিভাবে মিনিমাইজ করবে, ম্যানেজ করবে দ্বিপাক্ষিক আলোচনা যখন হবে, বা বিভিন্ন শর্ত যখন আরোপ করা হবে, কে যাবে কে যাবে না, এবং মোদিও বাংলাদেশে আসার ব্যাপারে কথা বলেছে যে দ্বিপাক্ষিক, মানে দুই প্রধানমন্ত্রী এক দেশে আরেক দেশে আসবেন। এখানে শেখ হাসিনার ফেরত আসাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। শেখ হাসিনা বাংলাদেশের সিটিজেন, সাবেক প্রধানমন্ত্রী, দল আছে তারা আসতে মানা করছে। আপনি আসবেন, ঘোষণার কি আছে? আপনি এসে পড়েন। বাট এটা কি 1981 সালে ঘটনা? আপনি আসতেছেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল তখন? না। আপনার যে মানুষ দাঁড়ায় ছিল, আপনি আসছেন, সম্বোধনা পেয়েছেন। এবার আপনি যেখানে আসবেন এই জায়গাটার অবস্থাটা কি? এই জায়গাটা কি সেভাবে করে রাখছেন? এটা ফার্টাইল ল্যান্ড না, এটা তো একটা উত্তপ্ত আগ্নেয়গিরি। এটা তো বুঝতে হবে। আপনি ডিসেম্বরে আসবেন, আপনি বলছেন, কিন্তু সাথে সাথে কি বক্তৃতা দিলেন? গরম গরম বক্তৃতা দিলেন। তার মানে আপনি এসে কি গান মটকে দেবেন সবাই? সবাই যে যারা অপরাধ করেছে তাদের সবাই বাড়িঘর, এবং পুলিশের কথা বলছে, পুলিশ মাসে সেই বিচার হবে। উস্কানি না। আমি আপনার কাছে স্পষ্ট করে বলি, দেখেন আমি চাই যে আওয়ামী লীগ দল হিসাবে বিকশিত হোক, গণতান্ত্রিক পরিবেশ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামাত যারাই আছে, দল মানুষকে চিনুক। আওয়ামী লীগের সংগঠন, তার লোকজন তো আছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি তাকে বুঝতে হবে মানুষের পাঁচটা কি, জনগণটা কি। না বুঝতে হবে না তো। কারণ শেখ হাসিনা একটা কথা বলবে, এদিকে আওয়ামী লীগের অত্যাচার শুরু হয়ে যাবে লোকালি। এটা কি করবেন আপনি? রাইট। এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে তারেক রহমান গেলে তার নিরাপত্তা নিয়েও একটা উদ্বেগের জায়গা আছে। তিনি কি আসলে সেখানে কোনো নিরাপত্তা অভাব দেখেন এখন মনে করেন কিনা? এখন সায়েন্স টেকনোলজি, এআই যে পর্যায়ে গেছে, ড্রোন দিয়ে মেরে ফেলতে পারে। কথার কথা বলে আপনাকে টার্গেট, যে সার্জিক্যাল অপারেশন যেটা বলি আমরা, একদম টার্গেট করে করবে। হতে পারে, কার কাছে কি আছে কেউ জানে না তো। ইরান যে দেখাচ্ছে, কেউ জানতো এটা আছে তার কাছে। এখন মাঝে মাঝে বলা হয় বাংলাদেশের সার্জিক্যাল অপারেশন হবে, কে বলে ওই যে পশ্চিম বাংলা কিছু টক শো করে না। এখন প্রশ্ন হলো
তারেক রহমান নিশ্চয়ই তার নিরাপত্তা নেওয়ার ব্যবস্থা আছে, চিন্তা থাকবেই, অবশ্যই তার একটা সিকিউরিটি প্রেক্ষাপটে একটা অবস্থান তার আছে, এটা সব দেশের প্রেসিডেন্ট আছে, কিন্তু ইভেন শেখ হাসিনা দিল্লিতে আছে, একটা যুক্তি দেওয়া হচ্ছে, ফেস দেখানো হচ্ছে না, কারণ এটা নিরাপত্তার কারণে একটা কথা বলতেছে, কিন্তু এই যুক্তি টিকবে না। এখন যদি পরবর্তীতে মনে করেন ডিসেম্বরে সে আসবেন, আমি বিশ্বাস করি সে আসতে চান, সে এটা বলতে পারবে না যে আসবো আমি, এটা বলার সুযোগ নাই আমি আসবো। আপনি আসতে গেলে তো আপনি অ্যারেস্ট হয়ে যাবেন এয়ারপোর্টে, আপনার বিরুদ্ধে তো সেই রায় রয়ে গেছে, বাড়ি রয়ে গেছে। এটা কি আপনি 81 সালে আপনি আসবেন সব জানাবো? এটা তো ভারতকে বুঝতে হবে যে এই আশা তো সেই আশা না, মাঝে গ্যাপ হয়ে গেছে অনেক কিছু, হিসাব কিতাব হয়ে গেছে অনেক কিছু। এখন মনে করেন সে আসবে ডিসেম্বরে, সে আসলো না, সবচেয়ে বড় বিপদ কি জানেন? এবার বাংলাদেশ যে ভাষায় প্রতিবাদ করছে, মানে প্রেস্টিজ করছে, যেটা ইতিহাসে বিরল ঘটনা, কিন্তু দুঃসাহস করছে, কিন্তু এতে কি মনে হচ্ছে শেখ হাসিনার জন্য ফার্দার কোনো সম্মেলন সম্ভব না। বিশেষ করে আপনার ডিজিটাল কি বলে অডিও সম্ভব না, অডিও নিয়ে 100টা কথা হয়ে গেছে, কিন্তু কেন কথা উঠতেছে তিনি জীবিত না মৃত, কেন বলা হচ্ছে এটা ভারত তৈরি করছে এটাকে, এই যে বলা হচ্ছে এক্সপার্ট আছে না, কাজ তো করতেছে সবাই। সুতরাং শেখ হাসিনাও কিন্তু ক্লিয়ার করতে হবে, তাকেও যদি আসতে চায়, মনে করেন একটা স্বাভাবিক ঘটনা, সে আসলো, জনগণের কাছে অভিনন্দন জানাইলো, যেগুলো হলো, সেই ক্ষেত্রে কি আসবে, সে যদি তার ভিডিও কল্প নিয়ে আসতে পারে, তো মানুষের ভিতরে, তার দলের কর্মীদের ভিতরে, আমাকে অনেকে জিজ্ঞেস করছে তার দলের লোকের এই ঘটনাটাকে, আমি কেমনি বলবো, আমি জানি না তো। উনি যদি বারবার অডিওতে আসে, এটা কিন্তু এখন আর বিশ্বাসযোগ্য হবে না, তখন কিন্তু ভারতের দায়টা বেড়ে যাবে। কিন্তু কিন্তু উনি অডিওতে ভিডিওতে না আসার পেছনের কারণটা, যুক্তিটা কি হতে পারে? এটা ভারত বলতে পারবে। মানে অডিও তো বলছে, ভিডিওতে শেখ আসছে না। হাসিনার কোনো পদক্ষেপ, আমি স্পষ্ট ভাষায় বলে দেব টকশোতে, শেখ হাসিনার কোনো পদক্ষেপ মোদির বাইরে না, সবকিছু মধ্যে একদম কন্ট্রোল। কারণ তিনি হচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়ান ডিপ্লোমেসি বাংলাদেশের প্রধান হাতিয়ার, রাইট। এবং তাকে তিনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। আওয়ামী লীগের কোনো নেতা স্বাধীনতা নাই ভারত যারা আছে, তারা নির্ভরশীল হয়ে গেছে। তো আপনি কি করতাম? আমরা তাই করতাম, কিন্তু মানুষের জীবনটা তো এরকম না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষোভটা কোথায়, যে উনি কি বলতেছে বড় কথা না, আবার পররাষ্ট্র কি রণদী কি জয় সোয়াল, উনি বলে দিচ্ছেন এটা সেটা গোজামিল হয় না, একবার শিখা একবার না। সোজা কথা, ভারত তো একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ওখানে বসে কেউ এভাবে কাজ করতে পারে? পারে না। পারে অন্য কেউ করে ছাড়বে? সে পারে না। উদাহরণ দেয় সে কার কথা, দালাই লামা। দালাই লামা চুপচাপ চেষ্টা করছিল না, তারা সে তো প্রবাসী সরকারও করছিল, একসময় দেখলে হবে না, শেষ বাদ দিল। আপনি নাজিবুল্লাহ আসছিল সেখানে আফগানিস্তান কিন্তু থেকে। রণজিৎ জয়সওয়াল তো সে বলছে যে আমাদের সরকারিভাবে তাকে কোনো ধরনের সমর্থন আমরা দেইনি, বা আপনার সরকারি না, ভারত কি স্বাধীন দেশ? ওটি তো সরকার আপনার জায়গায় যখন কথা বলতেছে, আরেক দেশে সমস্যা সৃষ্টি করতেছে, সেই দেশ মানা করতেছে আপনাকে, আপনি চুপচাপ। এই ধরনের অ্যাবেসিভ কথা বলা যাবে না। এই যে সরকার কথা এখানে বললাম, ভারতের ডিপ্লোমেসি দুর্বল। ভারতের ডিপ্লোমেসি এখন যাদের হাতে পড়ছে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে, সব দুর্বল। চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু তারা বাস্তব আসতে পারতেছে না। চিন্তা হাই, অনেক বড় চিন্তা, কিন্তু বাংলাদেশের জন্য কোন সুইচটা অন করবো সেটা তা জানে না। তাহলে একটা সময় তো বাংলাদেশের আসলে ভাগ্য নির্ধারণ হতো ভারতের মাধ্যমে, অনেকটা আমরা যতটুকু শুনেছি। এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সম্পর্ক যখন সামনে একটা প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি আগামীর দিনে বা এই মুহূর্তটা আমি যদি বলি যে বাংলাদেশের ভাগ্য বা ভবিষ্যৎটা নির্ধারণের যে মূল শক্তিটা, বা আমি যদি বলি যে মূল বলটা কার কোটায় আছে বা কার ঘরে আছে, দেখেন, এটা কি আমাদের নিজেদের নিয়ন্ত্রণ আছে? 70-80 দশকে ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা কথা ছিল ভারতকে নিয়ে, ইন্ডোফোবিক বাংলাদেশ এট দ্য ম্যাস লেভেল, ইন্ডিয়া ফ্রেন্ডলি বাংলাদেশ এট দ্য গভর্নমেন্ট লেভেল। অর্থাৎ ওই সময় গভর্নমেন্ট কি করতো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভালো থাকতো, কিন্তু জনগণের মধ্যে সরকার চিন্তা করতো বিরোধী শ্রেণী থাকবে। কিন্তু আবার আরেকটা কথা সুন্দর আছে, জিওগ্রাফি টেলস আস টু বি উইথ ইন্ডিয়া। অর্থাৎ জিওগ্রাফি বলতেছে ভারতের সাথে মিলেমিশে থাকো, কিন্তু হিস্ট্রি টেলস আস টু বি অ্যাওয়ার অফ ইন্ডিয়া। এই যে হিস্ট্রির কথা বলতেছেন, এইগুলি তো ভারতের দর্শন আসবে। এখন ভারতের পলিসি মেকারদের চিন্তা করতে হবে যে এই ধরনের প্রবচন মতবাদ কেন সৃষ্টি হয়েছিল, হিস্ট্রি কেন বলতেছে যে আপনার সাথে আমরা সতর্ক হইতে হবো, হিস্ট্রিটা কি। আর আমাদের বড় শক্তি কি জানেন, বাংলাদেশে সবচেয়ে বড় শক্তি হলো উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত। আপনি যদি উত্তর যাইতে চান, আর একমাত্র পথ কি, চিকেন নেক, ওই পথ দেওয়া সম্ভব না, ছোট্ট চাপা পথ। কিন্তু এখন ভারত চেষ্টা করতেছে, বাংলাদেশ দরকার থাকে, বাংলাদেশ ভিতর থেকে যেতে পারলে সুবিধা তো, তার চেষ্টা করছিল, কিন্তু অনেক অনেক আগে গেছিল। কিন্তু যদি শেখ হাসিনা ক্ষমতা থাকতো হয়তো তারা প্রায় হয়ে গেছে। এখন ভারতের সমস্যা হলো ওই 8টা, এখন তো 8টা, সিকিমে 8টা, কিন্তু 7টা না। এই 8 সিস্টার্স ইন্ডিয়া
সমস্যা তো সেখানে আসি। হুম। তারা চাচ্ছে যে ওই অঞ্চলটা যাতে একটু নিরাপদ থাকে, আমরা চাইতে পারি এই নিশ্চয়তা দাও। এই নিশ্চয়তা আপনি কি দিবেন? এই নিশ্চয়তা শেখ হাসিনা দিয়ে পুরোপুরি দিচ্ছে, যে কারণে এই দিকের যত বর্ডার ছিল আর্মিগুলি নিয়ে ওয়েস্টের উপর নিয়ে গেছে। এটা তো ইস্টার্ন কমান্ডার কোথায়, ওয়েস্টার্ন ফ্রন্ট নিয়ে গেছে। কিন্তু এখন সমস্যা আছে ভারতে। অরুণাচল একদম সীমান্ত বিরাট, হুম। সিকিম, এই দুই দিকে কিন্তু চায়না বর্ডার আছে কিন্তু। আবার মায়ানমারের সাথে 4টা বর্ডার আছে তার। আমার সাথে এদিকে তো, ওদিকে তার বর্ডার। তো ভারত চিন্তা করে যে আমাকে যদি ওই অঞ্চল যদি আমি হাতে রাখতে না পারি, হুম। ওটা তো একদম ল্যান্ডলক, কিন্তু বেরোতে হলে কিন্তু বে অফ বেঙ্গল কিন্তু চিরং হুম। এটা পোর্টটা লাগে, তো ওই মাতাবাড়িতে বাড়ি দিতে পারেন। হুম। তো ভারত চিন্তা করতেছে বে অফ বেঙ্গল যদি আমার হাত ছাড়া হয়ে যায়, সমস্যা তো। তখন সে চিন্তা করবো সে আমি কি করতে পারি। তো তার তো চিন্তা করতেই হবে। তো উত্তর পূর্ব ভারত, বে অফ বেঙ্গল, এই কনসার্ন থাকবে তার। এই নিরাপত্তার জন্য কিন্তু সে অতিমাত্রায় সে আওয়ামী লীগ নির্ভরশীল করছিল। আওয়ামী লীগ হুম। কিন্তু তাকে আশ্বস্ত করেছিল। সত্যতা বলতে কি, শেখ হাসিনা নিজেই বলছে, এত দিলাম কি পেলাম। এটা তো আপনার এত দিছি যে জীবনে ভুলতে পারবে না। ভুলতে পারবে না। হুম। তো ভুলতে পারবে না, এই জন্যই সে ব্যস্ত যে তাকে আবার নিয়ে যেতে বাবা সেখানে। কে বলছে? শেখ হাসিনা বলছে। তো তাকে জিজ্ঞেস করে আপনি কেন বলেছিলেন? হুম। সুতরাং ভারত শেখ হাসিনাকে যেভাবে তুলে ধরতেছে, তার জন্য ভালো না তো এটা। আওয়ামী লীগের জন্য ভালো না। ভারত তো প্রোগ্রাম আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতেছে। রাইট, রাইট, রাইট। এটা আওয়ামী লীগ বুঝতেছে না কিন্তু। এটা বুঝতেছে না কিন্তু। এখনো বাংলাদেশের মানুষজন আওয়ামী লীগ রাজনীতি শুরু আমরা করেনি। কেন বলতেছি যে আওয়ামী লীগ মানে ভারত? তাই নাকি? না। আওয়ামী লীগ জাতীয়তাবাদী না? আওয়ামী লীগ জাতীয়তাবাদী শক্তি একটা। ভারত হবে কেন? যুদ্ধ করছে না এরা? তো এখন এই অপবাদ কেন নিবেন? ভারতের রং পলিসির কারণে কিন্তু আওয়ামী লীগ নিজে দোষারোপ করতেছে। এক্স্যাক্টলি। ধ্বংসটা সবকিছুর পর এখন আরো একটা বড় স্টেক রয়ে গেছে। তাদের অবস্থান কি বলে মনে করেন? আমরা যতটা ভারতের কাছাকাছি যাব, ওখানে আবার বিপরীতে চীন রয়ে গেছে, রাশিয়া রয়ে গেছে, আমেরিকা রয়ে গেছে। এই একটা আন্তর্জাতিক আরেকটা ইকুয়েশন রয়ে গেছে, একটা বিশাল পার্ট। এখানে একটা ঘটনা আছে শুনে, 2026 সাল কিন্তু আর 2080 সাল না। পৃথিবী আগে গেছে কিন্তু। হুম। ইতিমধ্যে আপনার সাথে কিন্তু আমেরিকার একটা ট্রেড প্যাক্ট হয়ে গেছে ইউনূস সরকার আমলে। এবং পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন? এটা জামাতও জানতো, বিএনপিও জানতো। খেয়াল করেন কিন্তু। তার মানে বিএনপি অনুমোদন আছে কিন্তু। এই চুক্তির আওতায় কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু আপনার কিন্তু রাস্তায় বসে গেছে কিন্তু। সব সে কন্ট্রোল করবে, আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে শুরু করে সব। এখন তেল গ্যাস যা আছে এই চুক্তি করে ফেলেছে কিন্তু। আরেকটা চুক্তি চানে, ওই যে সামরিক চুক্তি দুইটা, হুম। এই দুইটা যদি হয়ে যায় তাহলে তো বাংলাদেশের কোনো উপায় থাকবে না। কারণ আমেরিকা কি বলছে, এই রাষ্ট্রদূত যিনি আসছেন উনি তাই সেই বলছে যে আমার একটি টার্গেট এখানে আসার, যে বাংলাদেশ যাতে চীনের উপরে বেশি নির্ভরশীল না হয়। হুম। ডিক্লেয়ার পলিসি, ইন্ডিয়ার পলিসি কি একই পলিসি। এই পয়েন্টে কিন্তু ভারত কিন্তু চীন প্রশ্নে কিন্তু আমেরিকা ভারত এক, খেয়াল করবেন কিন্তু। আবার চীনের অ্যাম্বাসেডার কি বলতেছে, বাংলাদেশের উপরে যদি কোনো অতি হয় হস্তক্ষেপ হবে, আমরা সহ্য করবো না। আচ্ছা আপনি সহ্য না করার কারণে তাহলে একই বলতে কথা হবে। কিন্তু আওয়ামী লীগের আমলেও বলছে। হ্যাঁ, এটা বলছে সে। তো এইগুলি হলো কি স্যার ডিপ্লোম্যাটিক টক না এগুলি। আমি চীনের রাষ্ট্রদূত সে ভুল করছে যেটা, এইভাবে সে একটা দেশে বসে কথা বলতে পারে না কিন্তু। চীনও কিন্তু মাঝে মাঝে ভুল করে। হুম। এখন চীন বলতেছে এই কথা, আবার চীন কি বলে দিল, যখন এককভাবে তারেক রহমানের সাথে কথা হলো শি জিনপিং এর 1 to 1, সে বলে দিল একটা করিডোর হবে, মায়ানমার, বাংলাদেশ, চীন। উনি বললেন কিন্তু এটা তো সত্য, একটা আগে বিসিআইএম তো আগে ছিল বাংলাদেশ, চায়না, মায়ানমার, ইন্ডিয়া। কিন্তু সেটা তখন ইন্ডিয়া কিন্তু মানে নেই, খেয়াল করেন কিন্তু হুম। মানে নেই কিন্তু। এখন যেটা হচ্ছে এটা কোন জায়গা দিয়ে হবে? চীনের অ্যাম্বাসেডার বলছে হইতে পারে নৌপথ হইতে পারে, যেটি হোক আপনি হবে, আমরা তো চাই হোক, কিন্তু কোন জায়গায় যাবেন আপনি? আপনি যদি রাখাইন দিয়ে যান তো ওখানে তো গন্ডগোল হইতেছে। আর একটা হচ্ছে চীন স্টেট, আমাদের তো দুইটা বর্ডার আছে, একটা রাখাইন আর চীন দূরে। চীন স্টেট মানে মায়ানমার একটা প্রদেশ আছে। এখন এটাও তো সহজ না, এটা যদি হাত দিতে যান আবার আমেরিকা বলবে আমি তোমার মানবিক করিডোর কথা বলছিলাম না, মানবিক করিডোর। আবার আমেরিকা যদি মনে করে আপনার সাথে কি চুক্তি আছে আমরা জানি না, যদি আরো যদি চুক্তি হয়ে যায় আপনি কি করবেন? তো কাজে আমরা আমেরিকাতে সমস্যা আছি, মায়ানমারতে সমস্যা আছি, চীন থেকে আসি, ভারত থেকে আসি, এখন কি করবেন? ঠিক এই জায়গাটায় আমি আপনার কাউন্টার প্রশ্ন করি, এই নির্দয় নেবেন। মনে করেন আপনি যে একটা বসে আছে চেয়ারটায়, প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে, আপনি কি করতে পারেন? আপনার তো চিন্তা করতে হবে কারে খুশি কারে বেজার করবো। আর আপনার পদক্ষেপ নিতে গেলে একেবারে এই পন্থী সেই পন্থী পন্থী ব্যাপার না তো। এই যে ক্রিয়েটিভ ব্যালেন্স কিন্তু হয় না আলটিমেটলি। আপনার কোনো না কোনো দিকে পাল্লাটা একটু ঝুঁকবে। যেমন শেখ হাসিনা পাল্লা ঝুঁকছিল কোন দিকে, সে চীনের সাথে সর্বকালের শ্রেষ্ঠ সম্পর্ক ছিল ইয়ের সাথে, আওয়ামী লীগের সাথে। কিন্তু যখন চীন দেখলো
আলটিমেটলি সে ভারত ঝুঁকে পড়ছে, তার ক্যাবিনেট সবাই ঝুঁকে পড়ছে। হাসিনা নিজেও বলতে এত দিচ্ছে কি পেলাম, তখন কিন্তু চীনের স্টপ করে দিল। কিন্তু এখন চীন আগে আসছে, তার ইনভেস্টমেন্ট আসতেছে, তার ইপিজেড করবে, সে অনেক কিছু করবে, সে তার পলিসি আছে, সামরিক ব্যবস্থা আছে, তুরস্ক আসতেছে দেখেন, আর চতুর্দিকে কিন্তু আগে আসছে, পাকিস্তান আসতেছে, সব দেশ কিন্তু নিজের স্বার্থে আসতেছে। পাকিস্তানের স্বার্থ কিন্তু আপনাকে মানে, তার স্বার্থ হচ্ছে আপনাকে ভারত বিরোধী করে দিবে, আসি আমি আপনার সাথে। এবং চীন কি একই কথা, আমেরিকার কথা কি, বে অফ বেঙ্গলটা আলটিমেট আমার কন্ট্রোলে থাকবে। যুদ্ধ তো একটা আছে। এখন এত কিছুর পরে যে ভিজিট করে গেল কে, সার্জিও গোর আসলো, সে তো সবার সাথে দেখা হলো, কথাবার্তা বললো। এবং এই সংক্ষিপ্ত সময় দেখেন ভারত এবং আমেরিকা খুব কঠিন আলোচনা করছে, কিন্তু তারা কিন্তু অনেক বিষয়ে কিন্তু আবার একমত আসতেছে। বিশেষ করে বে অফ বেঙ্গল নিয়ে এন্টি চায়না মুভ কিন্তু একটা আসবে এখানে। সেই ক্ষেত্রে আমরা কোথায় থাকবো, আমরা কোন দিকে যাব, আমেরিকার দিকে যাব না চীনের দিকে যাব? আর আমেরিকা ভারত এক থাকবে এখানে, এটা কিন্তু আপাতত মনে হবে না, ঠিক না। না, কখন কোন ঝাপটা আপনার উপর পড়বে। আমরা তো শোনেন, সবচেয়ে বড় কথা হলো আমরা তো স্যান্ডউইচ কান্ট্রি, চতুর্দিকে ভারত, এদিকেও ভারত, এদিকে ভারত, সামনে আছে বে অফ বেঙ্গল। তো বে অফ বেঙ্গলে কোথায় যাবো আমরা? ইন্ডিয়ান ওশানে পার্ট তো এটা, ইন্ডিয়ান ওশানে যাব, ওই মাথা বসে আছে দিয়াগো গার্সিয়া, ভারতের সবচেয়ে ট্রাই স্টার যে ফোর্স। কোন দিকে যাবেন আপনি? তো আপনাকে যে কোনোভাবেই যে লেস সমঝোতা করতে হবে। কিন্তু ভারতের সাথে সম্পর্কটা কি হবে? কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত দেব, দুই স্বার্থ, কিছু ক্ষেত্রে মৌলিক প্রশ্ন আপনি দ্বিমত করবেন। কিন্তু ভারত একটা জিনিস চাবে সবসময় আমার কাছে, যে উত্তর ও ভারত আমার সিকিউরিটি কি হবে। সে আপনি ফাইট করবেন না, তার ফাইট তো হবে চায়নার সাথে, মানে মায়ানমারের সাথে হবে ফাইটটা, কারণ মায়ানমার তো চায় নাকি, এখানে হবে সমঝোতা। সমঝোতা। তো এই সমঝোতাকে আপনি কিভাবে করবেন? আপনি তাকে বেশি দিতে পারবেন না তো, আর সেও খুশি হবে না। আপনার বিপদ কি জানেন? আপনি এমন জায়গায় বসে আছেন, ওরে জীবনও খুশি করতে পারবেন না। ও যা চাবে ওটা করতে গেলে আপনার অস্তিত্ব আবার তারা বিপন্ন করে দেবে। রাইট। এই যে আপনি বলছে কে, মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বলছে ওদের, যে তার কাছে কথা দিছে মায়ানমার 3 লক্ষ রোহিঙ্গা নিয়ে যাবে। ভালো কথা দিচ্ছে, এই চুক্তিটা কার সাথে ছিল? ট্রাইপার্টি চুক্তি। শি জিনপিং বাংলাদেশ আসছিল, খেয়াল করেন। কিন্তু চাইনিজ প্রেসিডেন্ট তার সমস্ত কাজ বাদ দিয়ে এসে বাংলাদেশে গেল, $27 বিলিয়ন কাজ দিয়ে গেল, আমরা করতে পারিনি। উনি কেন? উনি আসলে মূলত রোহিঙ্গার সমস্যা নিয়ে এসে ত্রিপার্টি প্যাট করে সিল মেরে দিল সে। চায়না তো এটা না, চায়না শুধু আমাকে নিয়ে না, রোহিঙ্গার ব্যাপার নিয়েও তো সে খেলতেছে। তার তো একটা এখানে এশীয় ম্যাপ আছে এখানে, এবং সেও লক্ষ্য রাখতেছে বে অফ বেঙ্গলে যদি আমেরিকা ঘুরে যায় তার কি অবস্থা হবে। তার তো কি বার্মার যে বড় ইটা, তেলের যে ইটা পাইপলাইনটা, এটা তো আপনার ইন্ডিয়ান ওশান দেশে এখানে আসবে, তো আসা তো এই চায়না চলে যাব, এটা তো বিরাট ঘাঁটি তার, সে তো ছাড়বে না এটা। এইগুলি চিন্তা ভাবনা করতে গেলে সবচেয়ে যেটা হবে, যেরকম মালাক্কা স্ট্রেট, ওখানে তো চায়না যাচ্ছে না। চায়নার দেখেন 90% জ্বালানি আসতেছে গালফ স্টেট থেকে, ছেড়ে দেবে এমনি সে না, সেও চলে বলে কৌশলে চাবে যে আমাকে যেমনি হোক বাংলাদেশকে দরকার, আমাকে দরকার, তো বাংলাদেশে চায়নার দরকার, আমেরিকার দরকার, ভারতের দরকার, এত যখন দরকার হয়ে গেছে আমার, আমি কে? আমি কি আমাকে চিনতে পারছি? আমি কি খেলতে পারবো? এই মুহূর্তে দেখেন, আমি আবারও বলছি, দেশ ছোট হইতে পারি, জনগণ 20 কোটি, আপনাকে দেখতে হবে দক্ষ রাজনীতিবিদ তৈরি করেন, দেশপ্রিয় এবং দক্ষ আমলা তৈরি করেন, দক্ষ ডিপ্লোম্যাট তৈরি করেন। আপনার সম্পদ কি? মেধা। এই মেধা দিয়ে প্রমাণ করে দেন বাংলাদেশ যেটা পারে মেধা দিয়া, ইউ ক্যান ট্যাকেল দ্য হোল থিং। আপনার কাছে একটাই পথ আছে, দেখুন, মেধা বিকাশ এবং নেগোসিয়েশন তৈরি করেন। দ্বিপাক্ষিক আলোচনায় এখন যে অবস্থা হচ্ছে আমাদের, বিসিএস ক্যাডার, এই ডিপ্লোমেটিক ক্যাডার, বিভিন্ন ক্যাডারে কিন্তু আমরা আলোচনা হেরে যাই। কিন্তু আমরা কিন্তু একসময় হাসিনা আমল যেটা হয়েছিল, আমাকে এক অ্যাম্বাসেডার বলছিল, নাম করে অ্যাম্বাসেডার, পরে মিষ্টিতে গেলাম তো বললো যে দুঃখের ব্যাপারে জানেন, রাশিয়ান এক অ্যাম্বাসিতে বলছে তাকে যে তোমাদের সাথে যখন আলোচনা করি পরে মিস্টার লোক দেবে ইংরেজি বলার জন্য। অর্থাৎ ইংরেজিতে কথা বলার জন্য আমলাদের মধ্যে ঘাটতি ছিল। কিন্তু এখন শিক্ষার মান জয়েন করার পর তো মান হবে না, মানটা তো হবে ইউনিভার্সিটি লেভেল থেকে। সেখানে আমরা কোথায় আছি? চাকরি বাজার আমরা কেমন আছে? সবকিছু মিলে আবারও বলছি, আমাদের সম্পদ হলো, 1 নম্বর সম্পদ হচ্ছে জনশক্তি। ওই জনশক্তির মধ্যে সরকারি কর্মচারী যারা হবে, কর্মকর্তা হবে, স্টেট বলে দেন দ্যাট ইজ নো তদবির প্রমোশনে, পোস্টিংয়ে, পোস্টিং প্রমোশন দিয়ে অ্যাম্বাসেডার হবেন, ডিপ্লোম্যাট হবেন, দেশের অবস্থা কি হবে? না সেটা হবে বাণিজ্য সচিব হবে।
পানি সচিব হবেন, এক্সপার্ট হবেন, দেশের কি অবস্থা হবে? এটা তারেক রহমানকে বুঝতে হবে। দেশকে বাঁচাতে হলে ইউ ফলো লি কুয়ান, সিঙ্গাপুরের কোন দেশে কোথা থেকে